হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। অবশেষে বিয়ে সম্পন্ন হল। নাফিসা রথিকে বসিয়ে দিয়ে ভাবির সাথে দেখা করতে চলে গেল। এদিকে রথি নাফিসার ফোন দেখছে, কিন্তু 10 মিনিটের মতো হয়ে গেল নাফিসা আসেনি। রথি ফোন রেখে আশেপাশে তাকিয়ে দেখল মানুষ মোটামুটি এদিকে কমে গেছে। তাই রথি নাফিসাকে খুঁজতে যেতেই পেছন থেকে কারো ডাক শুনতে পেল। এই মেয়ে, শুনো। নাশিদের ডাক রথির কান অবধি গেল না। বিয়েবাড়ি বলে কথা, অন্য কাউকেও ডাকতে পারে। সে ভেবে রথি এদিক সেদিক নাফিসাকে খুঁজতে খুঁজতে হাঁটতে লাগল। নাশিদ বুঝল রথি তার ডাক শুনতে পারেনি, তাই নাশিদ আরেকবার হাঁক ছাড়ল। এবার রথি কৌতূহলবশত পিছে ফিরে তাকালো এবং নাশিদকে দেখে কিছুটা চমকে উঠল। নাশিদ রথিকে তার দিকে ফিরতে দেখলে নাশিদ রথির দিকে এগোতে লাগল। নাশিদ যতই এগোচ্ছে ততই আমার ভেতরের ধুকধুকানি বেড়েই চলেছে। আমার পা বারংবার আমায় বলছে, চল এখান থেকে, চল চল চল, কিন্তু তাতেও যেন নড়তে পারছি না। পা দুটি বরফের ন্যায় জমে আছে। অবশেষে উনি আমারও হার্টবিট তীব্রতরভাবে বাড়িয়ে সামনে দাঁড়াল এবং বিনা বাক্যে বলে উঠল, কে তুমি? আমি মাথা নিচু করে ফেললাম। ওনার চোখের দিকে তাকিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। কেমন অস্বস্তি ফিল হয়। কিছুক্ষণ চুপ থেকে কাপা গলায় বলে উঠলাম, রথি। রথি? তা কোনো নদীর রথি শুনি? কি বহন করলে আজ পর্যন্ত? ওনার কথায় আমি তাজ্জব বনে গেলাম। হতভম্ব দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে কিঞ্চিত ভ্রু কুঁচকে বললাম, জি। নাশিদ আমার কথার কোনোরকম উত্তর না দিয়ে বলে, নাফিসার সাথে তোমার কি? তখনই নাফিসা চলে আসলো। নাফিসা পেছন থেকে আমার গলা জড়িয়ে বলল, আমি রথির বেস্টি। তোকে বলেছিলাম না আমার বেস্টুর কথা? এই রথিই তো সেই। আমি তখনও চুপ। নাশিদ রথির পা থেকে মাথা অবধি দেখে চলে গেল, কোনো উত্তর না দিয়েই। ওনার হুট করে চলে যাওয়া দেখে আমি বেশ অবাক হলাম। অতঃপর নাফিসার উদ্দেশ্যে বললাম, তোর ভাই এমন গোমরামুখ কেন? কিছু না বলেই চলে গেল। পুলিশ মানুষ এমনই হয় বোন। যাই হোক, বাদ দে। এখন চল, আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। এখনই ভাবির বিদায় পর্ব শুরু হবে। ও, তাহলে আমি আমার বাসায় চলে যাই? এখান থেকে তো বাসা কাছেই। একদম না। আন্টি আমায় সাফ সাফ বলে দিয়েছে তোকে যেন একা না ছাড়ি। দেখ, তুই হচ্ছিস বরের বোন, আর তোর কিছু দায়িত্ব আছে। তুই সেসব না করে আমার পিছে পড়ে আছিস কেন বলতো? আমার কথা চিন্তা করিস না, আমি যেতে পারবো। নো ওয়ে, এই রাতে তোকে ছাড়বই না। ঠিক আছে, আমার দায়িত্ব নিয়ে মাথা ঘামাচ্ছিস তাই তো? ফাইন, আমি তোর সঙ্গে যাব না, তবে কেউ না কেউ তোর সাথে যাবেই। ঠিক আছে, আমি রাজি। হাসি মুখেই বললাম। সহজে রাজি হয়েছি কারণ আমার সঙ্গে যেই যাক না কেন তাকে উল্টোপাল্টা বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিতে পারি, কিন্তু নাফিসাকে তো আর বুঝাতে পারবো না। তাই আমি এই পদ্ধতির অবলম্বন করছি। কিন্তু নাফিসা আমার সব আশায় পানি ঢেলে দিয়ে নাশিদের সাথে বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিল। আমার ইচ্ছে করছে মাটি ফাঁক করে ভেতরে ঢুকে যাই। নাফিসার দিকে আশায় চাহনি দিতেই দেখলাম সে মুখ চেপে হাসছে। নাফিসা আমার কানে ফিসফিস করে বলল, বান্ধবী, তুমি যদি চলো ডালে ডালে তাহলে আমিও চলি পাতায় পাতায়। তুই কি ভেবেছিস আমি তোর ফন্দি বুঝি না? এখন ভাইরে গিয়ে বল দেখি তোর কত সাহস। আমি আর কি বলবো, চুপ করেই রইলাম। পুলিশম্যান আঙ্কেলের থেকে অনুমতি পেয়ে আমাদের দিকেই এলো। আবারও তার সাথে আমার দেখা। কিভাবে কি করব বুঝতে পারছি না, তবে চুপ থাকাটাই শ্রেয় মনে করলাম। নাফিসা আমাকে বিদায় দিতেই উনি সামনে যেতে লাগলেন আর আমি ওনার পিছে পিছে। আমাদের পথ আটকে অনেকেই এসে ওনার সাথে কথা বলেছে, উনিও তাদের সঙ্গে হেসেই ভাব বিনিময় করেছে। আমার একটি বিষয় অদ্ভুত লাগলো যে উনি কোনো কিছুকেই বিরক্তি হিসেবে নেননি। এতক্ষণে অনেক মানুষের সঙ্গে কথা বলেছেন, কিন্তু কই, তার মুখে তো কোনোরকম বিরক্তির ছাপ দেখিনি। আমি হলে তো কখনই বিরক্ত হয়ে যেতাম। যাক, এটা ভালো গুণ। আমার ভাবনার মাঝে উনি বলে উঠলেন, তোমার ভাবনা শেষ হলে কি গাড়িতে উঠবে মিস রথি? আমি কিছুটা নড়েচড়ে জলদি পেছন সিটের দরজা খুলতে গেলাম, কিন্তু উনি আমায় থামিয়ে বলল,
সামনে বসো। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। সামনে বসবো মানে কি? তখনই মনে পড়ল, আমি তো কোনো শেহজাদি নই আর উনিও কোনো ড্রাইভার নয়। ভাবতেই লজ্জায় মাথা নুইয়ে চটজলদি সামনের সিটে বসে পড়লাম। কেন যেন অনেক অস্বস্তি লাগছে, বড্ড অস্বস্তি লাগছে। উনিও কোনোরকম কথা না বলে গাড়িতে উঠে বসলেন এবং আমার থেকে বাড়ির ঠিকানা নিয়ে ড্রাইভিং শুরু করলেন। আমি চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছি। এও ভাবছি, উনি তো পুলিশ, আমি যে সিট বেল্ট বাঁধিনি সেটা কি উনি খেয়াল করেছেন? কোনা চোখে নাশিদের দিকে তাকালাম। ওনার এদিকে কোনোরকম ভ্রুক্ষেপ নেই, ইভেন একবারের জন্যে তাকানোরও প্রয়োজন বোধ করেনি। সেজন্যই হয়তো খেয়াল করেননি। যাক, আমি কিছুটা শান্তি পেলাম। এই সিটবেল্ট বাঁধলে আমার কেমন দম আটকে আসে। একবার নাফিসার সাথে লং ড্রাইভে গিয়েছিলাম। নাফিসা ড্রাইভ করছিল আর আমি তার পাশেই বসেছিলাম। সেদিন সিটবেল্ট বাঁধার পর কত যে ঝামেলা লেগেছিল কি বলবো। আমি জানি না আমার ক্ষেত্রেই কেন এমন হয়। মিনিটখানেক পার হয়ে গেল, দুজনেই নিশ্চুপ। আমি জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখলাম জীবন চাচার টম। এর মানে বাসায় প্রায় পৌঁছে গেছি। হঠাৎ ভাবির কথা মনে হতেই ওনার উদ্দেশ্যে অস্ফুট সুরে বলে উঠলাম, গাড়ি থামান, জলদি। আমার আচমকা কথায় উনিও যেন অপ্রস্তুত হয়ে গেলেন, যার ফলে উনি কষে ব্রেক কষলেন। অতঃপর আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসু সুরে বললেন, তোমার বাসা তো এটা নয়, তাহলে থামাতে বললে কেন? আমি ওনার কথার উত্তর না দিয়ে ডোর খুলে গাড়ি থেকে নামতে নামতে বললাম, এখান থেকে আমি নিজেই যেতে পারবো। এছাড়া এখান থেকে বাসা 1 মিনিটের রাস্তা। ওই তো আমার বাসা দেখা যাচ্ছে। নাশিদ স্টেয়ারে হাত রেখে রথির ইশারা করা বাড়িটার দিকে তাকালো। বাড়িটা 3 তলা বিশিষ্ট। এবার নাশিদের মনে প্রশ্ন আসলো, ওরা তো এত গরিবও নয়, তাহলে এসব ছেঁড়া শাড়ি পরে রথি বিয়েতে কেন আসলো? নাশিদের প্রশ্ন নাশিদের অন্তর্গহ্বরেই থেকে গেল। রথি একটি ছোট্ট ও ধন্যবাদ কি দিয়ে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। রথি বাসার গেট দিয়ে ঢুকা অবধি নাশিদ গাড়িতেই বসে রইল। যখন রথি ভেতরে ঢুকল তখনই নাশিদ গাড়ি ঘুরিয়ে চলে গেল। পুলিশ হিসেবে তার রেসপন্সিবিলিটি সম্পর্কে সে খুবই সাবধানতা অবলম্বন করে। রাত করে কোনো মেয়ে বিপদে পড়লে অথবা তার সেফলি বাড়ি পৌঁছে দেওয়াও একটা দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই নাশিদ রথির কেয়ার করেছে। রথি বাসায় ঢুকতেই 3 তলা বিশিষ্ট অট্টালিকায় না ঢুকে তার পেছনের ছোটখাটো টিনের ঘরের দিকে চলে গেল। সেটাতেই সে এবং তার মা থাকে। আর 3 তলার বাড়িটাতে পুরোটা জুড়েই রথির বড় ভাই সাইফ এবং তার ভাবি থাকে। রথি বাসায় ঢুকতেই তার মা বলে উঠল, তুই কি পাগল হ্যাঁ? ফোন ফেলে কে বাইরে যায় হ্যাঁ? আমার চিন্তা হয় না? তখনই সাইফের বাড়ির কাজের মেয়ে আমিনা এসে বলল, আপা, আপনারে ভাবি ডাকতাসে।